ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বসবাস করা সাধারণ মানুষগুলো খুব খারাপ, কারণ তাদের একটা বড় অংশই চোরা কারবারি। ওই অঞ্চলের হর্তাকর্তারা এমনকি রাজনৈতিক নেতারাও অনেক চেষ্টা করেও তাদের এই খারাপ পথ থেকে ফেরাতে পারেন না। মোটামুটি এই হলো অনেক দূর থেকে নেওয়া সাধারণ ধারণা, কিন্তু আসলে কি তাই? আড়ালে কি কেউ নাই? বিষয়টিকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখা এবং আসল বাস্তবতা জানার ইচ্ছে হলো আমাদের। সেই আগ্রহ থেকে অনুসন্ধান শুরু এবং তালাশের এবারের পর্ব। চলুন দেখে আসি ওই সীমান্তের কাঁটাতার ঘেঁষা জীবনে কারা চোখে পড়ে আর কারা আড়ালে থেকে ফায়দা লুটে। ভৌগোলিক অবস্থান মানুষের জীবনযাপনের ধরন নির্ধারণেও বড় ভূমিকা পালন করে। বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের প্রায় ২৫০০ মাইল সীমান্ত জুড়ে যারা বসবাস করে, তাদের পেশা থেকে শুরু করে দৈনন্দিন কর্মকাণ্ডেও তুলনামূলক ভিন্নতা আছে। এবার আমরা কিছু চরিত্রের সাথে পরিচিত হব যাদের দৃশ্যমান কর্মকাণ্ডের আড়ালে ভিন্ন ঘটনা আছে। ইমিগ্রেশন চেকপোস্টের মাত্র ৩০ গজ দক্ষিণে নো ম্যানস ল্যান্ড। চেকপোস্টের কাঁটাতারের বাধা পেরোনোর চেষ্টা করছে এই বালক। বয়সের তুলনায় একটু বেশি সতর্ক সে। পিঠে ঢিবির মতো উঁচু হয়ে আছে কি যেন। এই ঘটনার আগে পরেও আইনুন নাহারের গল্প আছে। বিরামপুর থানা এলাকার সীমান্ত ঘেঁষায় একটি প্রাইমারি স্কুল। সকালের এই সময়টাতে মুখরিত থাকার কথা, কিন্তু বাস্তব দৃশ্য ভিন্ন। এই ক্লাসরুমে তবু জনপাঁচেক শিক্ষার্থী আছে, কিন্তু পাশের ক্লাসরুম একেবারে শূন্য। সীমান্ত এলাকার তো কখন কি হবে, গুলি করবে না কি হবে, এটা তো ভয় ভয় জিনিসই। ওদের তো এখন পড়ালেখা করার সময়, এটা করা তো উচিত না। আমি শুধু ২ নম্বর ব্ল্যাক করি না, ব্ল্যাক তো হচ্ছে মানে সাধারণ। আমার তো এক্সপোর্টের কাজই সবচেয়ে বড় এখন। আইনুন নাহার আর এই বালক দুইজন ভিন্ন জায়গার মানুষ। বয়সের পার্থক্য যাই হোক না কেন, তারা একই কাজ করে। আর একটা স্কুলের দৃশ্য দেখানোরও নিশ্চয়ই প্রাসঙ্গিকতা আছে। সেসব বিষয়ে জানবো আমরা, তবে তার আগে ভিন্ন কিছু তথ্য জেনে আসি। ভারতের সাথে বাংলাদেশের প্রায় ২৫০০ মাইল দীর্ঘ সীমান্তের শুধু দিনাজপুর এলাকার হিসেবেই দেখা যাচ্ছে হিলি, বিরামপুর আর ফুলবাড়ির ১২৬টি পয়েন্ট দিয়ে নিয়মিত চোরাচালান হয়। এর মধ্যে ১৯টি পয়েন্ট একেবারে অবাধ। ২০০২-২০০৩ অর্থ বছরের এক গবেষণায় দেখা গেছে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫১২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য চোরাচালান হয়। এই চোরাচালানকৃত পণ্যের মধ্যে ৪৩% গরু, কৃষিপণ্য ১৪%, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ১৭%, টেক্সটাইল ১৬% এবং অন্যান্য পণ্য ১০%। এই হিসেবে মোট নিয়মিত আমদানির পরিমাণের আরও ৩০%ই চোরাচালানের মাধ্যমে আসে। গত ১০ বছরে এর পরিমাণ আরো কত বেড়েছে সেটাও গবেষণার বিষয়। আর আমদানি শুল্ক ফাঁকের হিসাবটা একটা বিরাট অঙ্কই হওয়ার কথা। নারী এবং শিশু এই চোরা কারবারি কাজে চোরা কারবারিরা ব্যবহার করে থাকে। নারী আর শিশুদের চোরাচালানের কাজে কারা ব্যবহার করছে, ঘটনায় আমাদের সেদিকে নিয়ে যাবে। কাঁটাতার পার হওয়ার চেষ্টা করতে থাকা বালক আর যে স্কুলের ছবি আপনাদের দেখানো হয়েছে, এবার সে সম্পর্কে বিস্তারিত জানার সময় এসেছে। দেশের একেবারে শেষ সীমান্তে যেসব কাজ করে তারা জীবিকা নির্বাহ করে, তা দেশের জন্য কতটা ক্ষতিকর সে ভাবনা ভাবার শিক্ষা বা বাস্তবতা কোনোটাই তাদের নেই। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কাঁটাতার পেরোনোর চেষ্টা করতে থাকা বালকটি টুকরো টুকরো কথায় যা বলেছিল তাতেই তার উদ্দেশ্য পরিষ্কার হয়। কি আনবা? পাখি জানবা মামা? এই ৮০ কেজি আটা ভারত থেকে আনতে বেশ কয়েকবার ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হবে বালকটিকে, কিন্তু তার তো এখন স্কুলে যাবার বয়স। দিনাজপুরের বিরামপুর থানা এলাকার সীমান্ত ঘেঁষা একটি প্রাথমিক বিদ্যালয়। এখানে নথিভুক্ত শিক্ষার্থী ১৫০ জন, কিন্তু শ্রেণীকক্ষগুলোতে প্রাণের স্পন্দন নেই বললেই চলে। স্কুলে না এসে কোথায় যায় শিশুরা? কোনো শিক্ষার্থী আবার কিছু না জানিয়ে টানা কয়েকদিন অনুপস্থিত থাকলে শিক্ষকরা তার বাড়ি পর্যন্ত যান।
একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে শফিকুল ইসলাম নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী মার্চ মাসের 7 দিন ক্লাসে অনুপস্থিত। তারপর শিক্ষক ওই বাড়িতে গেলে শফিকুলের বাবা জানিয়েছেন ওই মামা বাড়ি গেছে। আপনার সাথে যাই 10 টাকা পাবো, 10 টাকা নিয়ে আসলে আমি 10 টাকা দিয়ে অনেক কিছু কিনতে পাবো, ওটা আমার বাবা মার থেকে চা লাগবে না। ওইটা মনে করে লেখাপড়া বাদ দিয়ে সে ছোট ছেলে বুঝলো না, সে চলে গেল। ক্লাসে অনুপস্থিত সীমান্ত এলাকার এসব শিশু কিশোররা প্রকাশ্যেই চোরাচালানের নামে প্রতিদিন। এই দৃশ্য দেখুন, দেয়ালের ওপাশে ভারত, পণ্য নিয়ে তারা শুধু ওপার এপার করে। স্কুলে না গিয়ে চোরাচালানে নামলে তুলনামূলক লাভের হিসেব নিশ্চয়ই আছে। এই হলো সেই আইনুন নাহার যাকে আপনারা শুরুর দিকে টাকা নিয়ে ঝগড়া করতে দেখেছেন। প্রতিদিন একই কাজ করে আইনুন নাহার। ফুলবাড়ি স্টেশনের দিকে যাচ্ছে সে। যাত্রী লাইনে নারীর সংখ্যায় বেশি, সব ঋতুতেই চাদর গায়ে থাকে তাদের। এর একটা উদ্দেশ্য আছে। হিলিগামী ট্রেনে উঠল আইনুন নাহার, মেঝেতেই বসতে হলো। পুরো ট্রেনে একই ধরনের যাত্রী গিজগিজ করছে। সম্ভবত ট্রেনের সব নারী যাত্রী নেমে একদিকে যেতে লাগলো। নামলো আইনুন নাহারও। প্ল্যাটফর্ম থেকে নামলেই ভারত, এখানে কাঁটাতার বা অন্য কোনো সীমান্ত বাধা নেই। হঠাৎ করে সবাই দ্রুত ছুটতে লাগলো। এসব সীমান্তে পণ্য চোরাচালানের ক্ষেত্রে নারীদের শরীর হলো সবচেয়ে বড় পরিবহন। এ কাজে নিয়োজিত এক একজন নারী নিজের শরীরের সাথে 20 থেকে 25 কেজি পর্যন্ত ওজন খাপ খাইয়ে নিতে পারে। আইনুন নাহাররা দিনের একটা বড় অংশই এ কাজে ব্যয় করে। সীমানা পেরোনোতে তারা দক্ষ। হতে পারে যে চোরাচালানের একটা সুরক্ষিত নেটওয়ার্কের মধ্যে দিয়েই যাতায়াত তাদের। আইনুন নাহার হিলি স্টেশনে নামার সময়টাতে সেখানে একজন বিজিবি সদস্যকে চোখে পড়েছিল, কিন্তু তাতে পণ্য আনতে যাওয়া মানুষদের খুব সমস্যা হয়েছে বলে মনে হয়নি। তারপর সবাই এক ছুটে ভারতের মধ্যে। জায়গাটা আইনুন নাহারের পরিচিত, যুগ যুগ ধরে এই কাজ করে সে। বাড়িগুলোই বাজার, সবাই সওদা করতে এসেছে এখানে। আইনুন নাহার জিরা কিনবে। দামে আর একটু কম পাওয়ার জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঘুরতে লাগলো সে। সবশেষে 153 টাকা দরে 15 কেজি জিরা কিনল আইনুন নাহার। এভাবেই প্রতিদিন জিরা থেকে শুরু করে শাড়ি কাপড়, জুস থেকে শুরু করে মাদক পর্যন্ত সওদা হয় এখানে। এবার দেখুন এলাহি কারবার। দেখুন এক একজন মহিলা কিভাবে শরীরের সাথে 20 থেকে 25 কেজি পর্যন্ত মালামাল খাপ খাইয়ে নেয়। এসব ঢাকতেই চাদর ব্যবহার করে তারা। কেনাকাটা শেষ, এবার দেশে ফেরার পালা। তবে ওপারে যাওয়া যতটা সহজ, ফেরা ততটা নয়। বাস্তবতা কাউকে কাউকে এসব কাজে ঠেলে দেয়, আবার প্রলোভন কাউকে কাউকে টেনে নেয়। এই ঠেলে দেয়া আর টেনে নেয়ার মূল ঘটক যারা, দিন শেষে তারাই লাভবান হয়। বলেছি তো, ঘটনায় আমাদেরকে সেদিকে নিয়ে যাবে। 4 মিনিট পর আসছি। চোরাচালান ব্যাপারটিকে যদি দাবা খেলার সাথে তুলনা করেন, তাহলে বিরতির আগ পর্যন্ত আপনারা যেসব চরিত্রের সাথে পরিচিত হয়েছেন তারা শুধু সামনে থেকে কাজ করে, কখনো কখনো জীবন পর্যন্ত দেয়। কিন্তু চোরাচালানের কাজটি যেহেতু খেলাও নয়, আবার সত্যিকারের সম্মুখ যুদ্ধও নয়, তাই দাবার বোর্ডের আড়ালে থাকা মন্ত্রী ধরনের চরিত্ররা কখনোই পরাজিত হয় না। সবাই যে যার মতো ফিরছে, শরীরের ওজন বেড়ে গেছে সবার। তবে আইনুন নাহারকে এবার একটা বাধা পেরোতে হবে। এ পথে সবাইকেই পেরোতে হয়। আরেকজন এই টাকা সংগ্রহকারীরা লাইনম্যান। এই লাইনম্যানরাই টাকা দিয়ে সব পক্ষকে ম্যানেজ করে চোরাচালানের পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করে। এক গোপন তালিকায় দেখা যাচ্ছে পুরো হিলি সীমান্তে বিজিবি, কাস্টমস এবং পুলিশেরই প্রায় 2 শতাধিক লাইনম্যান আছে। এমনকি লাইনম্যান আছে গ্রাম প্রতিরক্ষা দলেরও, চোরাচালানের সুবিধাভোগী এরা। লাইনম্যান শব্দটার সাথে আমি মোটেও পরিচিত নই, আর লাইনম্যান কত টাকা পায় এটা আমার জানা নাই। হিলি স্টেশনে ফিরেছে আইনুন নাহার। একই কাজ করে ফেরা আরো অনেকেই ট্রেনের অপেক্ষায়।
আর ঝামেলা নেই, পথ পরিষ্কার। এবার এই হিল স্টেশনে একজন বিশেষ ব্যক্তির সাথে এক কাপ চা খাওয়া যাক, যার সাথে আপনাদের হালকা পরিচয় হয়েছে আগে। রাজু মারোয়ারি, ভারতের নাগরিক। এই সীমান্তে চোরাচালানের ব্যবসার বড় নিয়ন্ত্রক সে। ভিন্ন পরিচয়ে চা খাওয়ার উসিলায় চোরা কারবারে তার সংশ্লিষ্টতার ব্যাপারে জানা গেল অনেক কিছু। এই হিলিতে 95 সাল থেকে আসি, 1-2 সাল হলো না। আমি শুধু 2 নম্বর ব্ল্যাক করি না, ব্ল্যাক তো হচ্ছে মানে সাধারণ। ট্রেন এসে গেল এবং আইনুন নাহার সে ট্রেনে বাড়ির পথ ধরল। রাজু মারোয়ারি আরো কি কি বিষয়ের সাথে জড়িত সেটাও জানতে হবে। আইনুন নাহারকেও হারানো যাবে না। আইনুন নাহার ট্রেন থেকে নেমে ঘরের পথ ধরেছে। ঘরে ফিরেই চোরাই জিরা নিয়ে ব্যস্ত হয়ে গেল সে। আইনুন নাহার একা, স্বামী মারা গেছে, এক ছেলে ছিল, সেও নিখোঁজ, 5 বছর হলো। চোরা কারবারের কাজেই তার অন্ন জোটে। আমি দিয়ে একদিন দিয়ে বাড়ির থাকি, একদিন দিয়ে আমার দিয়ে একসঙ্গে খেলবে, এটা আমার লোক নাই। আমার মতন হতভাগী দিন আল্লাহ কাক্য করে না। থানা লাগ দিবে না গে, কাস্টমক দিবে না গে, জিয়ার পিক দিবে না গে। তারপর যা থাকে তাতে আইনুন নাহারদের আর ভাগ্যের উন্নতি হয় না। শেষবারের মতো রাজু মারোয়ারির কাছে যাই, তার সাথে আরো কারা আছে সেসবও জানা দরকার। এখানকার বড় বড় নেতারা সবাই চেনে আপনার? ক্লোজ আর কি। এখানে নাম শুনবেন হারুন, চলন্ত, চেয়ারম্যান আসলে শিল্পীর বাবা যে চেয়ারম্যান, এগুলো বিশাল খাতিরা। আবার যদি দাবার বোর্ডের উদাহরণে ফিরে যায়, তাহলে এই রাজু আসলে কোন চরিত্র? হয় সে মন্ত্রী, নয়তো ঘোড়া। ধরেই নিচ্ছে সে ঘোড়া, কারণ চাইলেই সে সীমান্তের এপার ওপার করতে পারে। আর যেসব নাম রাজু এবং অন্যদের মুখ থেকে বেরিয়ে এসেছে, তাদেরকেও তো চেনা দরকার। ভারত থেকে চোরাই পথে জিরা নিয়ে আসার পর নতুন করে মোড়কজাত করে বিক্রি করার জন্য আইনুন নাহার চলল ফুলবাড়ি বাজারের দিকে। 153 টাকা দরে কিনে কত টাকা লাভ করে আইনুন নাহার, সেটা জানা দরকার ছিল। কিন্তু অন্য জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে আর অনুসরণ করা সম্ভব হয়নি। তবে হিলি বাজারে ওই একই পণ্য বিক্রি করতে আসা কয়েকজনকে পাওয়া গেল। একটা দুটা দিয়ে গেলে তার 3 টাকা 4 টাকা লাভ হয়, দিন গেলে বিক্রি চালে পয়সা হয়। তারা প্রতি কেজি জিরা 180 থেকে 190 টাকা দরে বিক্রি করছে। তার মানে কেজি প্রতি তাদের লাভ 30 থেকে 40 টাকা। আর এই লাভে আগেই ভাগ বসিয়ে রাখে লাইনম্যানরা। এই কারণে চোরাচালানের একেবারে মাঠ কর্মীদের বেশিরভাগই সারা জীবনই দিনমজুর। আর স্থানীয় বাজারের ব্যবসায়ীরা এসব চোরাই পণ্য কেনার জন্য মুখিয়ে থাকে। মূলত লাভের হিসাবটা এদেরই। সরাসরি ঢাকার বাজারে খোঁজ নিয়ে জানা গেল, সেখানে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকায়। তাহলে মাঝখানের 290 টাকার হিসাব নিকাশ এই ব্যবসায়ীরাই মেলায়। জিরা তো শুধু উদাহরণের জন্য বেছে নেয় একটা পণ্য। চোরা কারবারের মাধ্যমে অন্য যেসব পণ্য ঢুকছে সেসবের ক্ষেত্রেও এমন লাভের হিসাব নিকাশ আছে। জামিল হোসেন চলন্ত, এই নামটি আগে রাজু মারোয়ারির মুখে শুনেছেন। জানা গেছে হিলে এলাকার চোরা কারবারের বড় নিয়ন্ত্রক এই চলন্ত। হারুনের সঙ্গে আছে চলন্ত, তার পার্টনার, এবং এর হারুন চলন্তর আন্ডারে আজকে মমতাজ চলে, বাবলু চলে, বিটু চলে, এই হজরত চলে, সকলে। এই চলন্ত আবার মেয়র নির্বাচনে হেরে গেছেন। চোরাচালানের অভিযোগের উত্তরে তার আঙ্গুল বর্তমান মেয়রের দিকে। আমি মাদক মুক্ত সমাজ চাই, এই কারণেই আমার সে সময় নির্বাচনে অনেকেই আমাকে ভোট দেয়নি। আমি বলেছিলাম, কিন্তু বর্তমান মেয়র এই কথাটা কখনোই বলেননি। কারণগুলো কি? তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। তাহলে চোরাচালানের মাধ্যমে চেহারা বদলে যাচ্ছে অনেকেরই। এই বদলে যাওয়া চেহারায় যেহেতু চোরা কারবারির কোনো চিহ্ন থাকে না, তাই সমাজে তাদের ভালো ভালো পরিচয় তৈরি হয়। কিন্তু এই পরিচয় মুখ নয়, মুখোশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গোপন তালিকায় দেখা যাচ্ছে শুধু হিলি সীমান্তে 29 জন ভিন্ন পরিচয়ের ব্যক্তি আছে, যারা আড়ালে হুন্ডি, সোনা, মাদক এবং অন্যান্য পণ্য চোরাচালানের সাথে জড়িত। যে জামিল হোসেন চলন্তকে আপনারা একটু আগে দেখেছেন, এ তালিকায় তার অবস্থান দ্বিতীয়। তবে তালিকাতে থাকলেও তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। পুরো এলাকায় এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন যারা পরিণতি জেনে ক্যামেরার সামনে তাদের এই সম্পৃক্ততার কথা বলতে পারে। এমনকি সাবেক একজন মেয়রও এই ব্যাপারে মুখ খুলতে ভয় পায়। আচ্ছা, যাদের কিছু ছিল না, বললাম তো, তাদের বাড়িঘর দেখলে পরে আপনি ক্যামেরাতে ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি আশ্বস্ত করতে পারবেন যে আমি যদি তাদের নাম প্রকাশ্যে বলি, তা আমাকে কতটুকু আপনি নিরাপত্তা দিতে পারবেন? সাখাওয়াত হোসেন শিল্পী, সীমান্তবর্তী পৌরসভা হাকিমপুরের মেয়র। স্মাগলিং করলে তো আর্থিক সচ্ছলতা আসবে, স্মাগলিং করলে আপনার নিজের স্ট্যাটাস বাড়বে। হ্যাঁ, আমি যেখানে বসে আছি দেখেন, ভাঙা গ্লাস। মেয়র আমি
টু টাইম এবার। হ্যাঁ, আমার কিন্তু প্রাইভেট কার নেই, মোটরসাইকেল নাই, আমার জীবনযাত্রা মানে খুবই স্বাভাবিক। হ্যাঁ, এবং আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন যে কোনো জনগণের কাছে। তো আমি আসলে এটার সঙ্গে সম্পৃক্ত কখনোই ছিলাম না। সাখাওয়াত হোসেন শিল্পীর চেয়ার টেবিল দেখে যাই বোঝা যাক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা 25 জন অস্ত্র ব্যবসায়ীর তালিকায় তার নাম আছে। আবার চলন্তও তো এই শিল্পীর নাম বলেই নিজের বিরুদ্ধের অভিযোগকে পাশ কাটিয়ে গেছেন। হিউম্যান রাইটস ওয়াচ নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, এই একবিংশ শতাব্দীর প্রথম 12 বছরেই বিশ্বের চতুর্থ দীর্ঘ এই সীমান্তে প্রায় 1000-এরও বেশি বাংলাদেশি খুন হয়েছে। খুন হয়ে যাওয়ার পর মানুষগুলোর কপালে আবার চোরাকারবারির তকমাও জুটেছে, যদিও মাদক চোরাচালানের কারণে তেমন কারো মৃত্যুর খবর পাওয়া যায় না। স্থানীয় মাদক ও চোরাচালান প্রতিরোধ কমিটি জানিয়েছে, এই সব সীমান্ত এলাকার শতকরা প্রায় 90% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চোরাচালানের সাথে জড়িত। চোরাচালানের এই দিনমজুররা এই কাজে প্রতিদিনের সচ্ছলতা উপার্জন করে। তাতে অবস্থার তেমন কোনো উন্নতি না হলেও সবচেয়ে বড় বিসর্জনটাও তাদেরকেই দিতে হয়। 2011 সালের ডিসেম্বরে বাংলাদেশের এক দরিদ্র যুবক হাবিবুর রহমানকে নির্যাতনের বিভৎসতা দেখে আঁতকে ওঠেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আর সে বছরের জানুয়ারিতেই তো দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তে কাঁটাতারে ঝুলেছিল ফেলানির মৃতদেহ সেই ফুলবাড়ি এলাকারই বাসিন্দা সায়রা। সায়রার স্বামী আগে ভারত থেকে পণ্য নিয়ে আসতো, এখন সে পক্ষাঘাতগ্রস্ত। তাই স্বামী সন্তানের দুবেলার খাবার জোটাতে সায়রাকেই চোরাচালানের পেশায় নামতে হয়েছে। কি করি খাবো, ওই হিলির দৌড়ি, তাও বিডিআর ধরি মারে, মালকারি নেয়, বেজুত করে। চোরাকারবারি মোমেনা বেগমেরও কোনো সুখের গল্প নেই। বিডিবি, কাস্টম, থানা, জিআইপি, বিএসআর, বিডিআর সবাই নেয়। আবার হাত পা ধরে কান্দি, দবাইনি দবাইনি দবাইনি, চলে না, খুব মজা, খুব মজা, কান্দতে কান্দি চলে আসি। এরাই চোরাকারবারি, বংশ পরম্পরায় এই কাজ করতে করতে তাদের মৃত্যু হয় চোরাকারবারি হিসেবেই। আড়ালের যারা আড়ালেই থেকে যায়। এসব চোরাচালানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো সায় আছে কিনা বা অন্য কোনো প্রভাবে নাটের গুরুরা সব সময় আড়ালে থেকে যাচ্ছে কিনা, এমন সব প্রশ্ন নিশ্চয় এখন মাথায় আসছে আপনাদের। তালাশ টিম যখন অনুসন্ধানে নামে তখন সব সময় এমন প্রশ্নগুলো মাথায় নিয়েই নামে। কিন্তু আগেই বলেছি, এবার বিষয়টিকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা